মানে এখন কোনটা আসলে নির্বাচনের আগে এক কথা পরে এক কথা বলছেন? নির্বাচনের আগে যেমন ধরেন আমরা গাড়ি চাই না বাড়ি চাই না, এখন দেখি তাদের জানালার পর্দাও লাগে। এখন তাদের ওয়াশিং মেশিন, ফ্রিজ লাগবে, তারপরে চায়ের চামচ, কাপ পিস, থালা বাটি, ঝাড়ু সবই তাদের এখন লাগতেছে। তো এই ধরনের একটা লোভী মানসিকতা, এবং সেখানে আবার সাপোর্টও দিচ্ছে জামাতের আমির স্বয়ং, তিনি সাপোর্ট দিচ্ছেন এই এই সমস্ত বক্তব্যে। তো আহ, সেই খোলসটা তো সবাই দেখলো, কিন্তু আমি বুঝলো একটু যে এখানে একটু একটু পাল্টা একটা প্রশ্ন করতে চাই। ধরুন তার আসলে যদি প্রয়োজন হয়, সবাই তো আসলে মানে যারা আন্দালিব পার্থের মতো ধনবান নয়। সংসদে যারা আসছেন এখানে অনেকে আছে যাদের আসলে সত্যিকারের চাহিদাও থাকতে পারে। তো তাদের যদি থাকে, মানে তারা তো আসলে তাদের তো জীবিকা, এখন তারা তো রাজনীতিবিদই। তারা কি করবে তাদের বাসাবাড়ির চাহিদাগুলো? জামাত ইসলাম হচ্ছে একটা বিশাল একটা, মানে খুবই সম্পদশালী লিমিটেড কোম্পানি। তাদের এই জন্যই তো তারা খুব কনফিডেন্টলি, মানে আহ, আমার এখনো মনে আছে সোহরাওয়ার্দী উদ্যানে তারা বলেছিল যে তাদের গাড়ি বাড়ি প্লট কিচ্ছু লাগবে না, মানে হুম। পারলে তাদের যে সুবিধা আছে সেই সুবিধা তারা দিয়ে দেবে। এখন দেখা যাচ্ছে যে শেখ হাসিনার আমলে পার্লামেন্ট, এই যে ভেজাল পার্লামেন্টের সদস্যরা মিলে তাদের হাউস কমিটিতে যে সমস্ত সুযোগ সুবিধা বাড়ায় নিছে, তাতে মনে হচ্ছে যেন এটা একটা পার্মানেন্ট জব। সেই জবের সমস্ত ফ্যাসিলিটিস গুলো তাদের তো এখন লাগবেই, পারলে আরো বেশি এখন লাগবে। এই মানসিকতাটা প্রকাশ পাইলো, কোনোভাবে প্রকাশ পাইলো না যে নির্বাচনের আগে তারা যে কথাটা বললো যে তাদের কিছুই লাগবে না, কিছুই না লাগলে কি করবে, তাহলে জামাত তার নিজের কোম্পানি থেকে সেগুলো সরবরাহ করবে, এবং আরো প্রয়োজনে 300 এমপির বাড়িতে সেগুলি সাপ্লাই দেবে। সেটাই তো হওয়ার কথা। তো সেখানে উল্টা এই কথাগুলো প্রকাশ পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা একটু চতুরতা হওয়া উচিত ছিল, যেটা স্পিকার বললেন যে এটা হাউস কমিটিতে বলাই ভালো ছিল, এভাবে পার্লামেন্টে হুম। আনা মানে এটা অন্য অর্থ। উনি বুঝতে পারছেন যে এটা তো মিডিয়াতে চলে আসবে, ফলে তাদের ভেতরের খোলস গুলো বের হয়ে আসবে। তো উনি ধামা চাপা দিতে চাইলেন, কিন্তু ততক্ষণে পর্যন্ত তো বের হয়ে গেল, এবং আন্দালি পার্থ এটা আরো উন্মোচন করে দিলেন। তো হুম। এই কারণে বলছি যে ওনারা বিপ্লব করবেন কি করবেন, এটা তো চেহারাটা চেনা হয়ে গেছে। তারা তাদের স্বার্থে, আহ, ক্ষমতার স্বার্থে যতটুকু করা দরকার ততটুকু তারা করবে। এবং অবশ্যই তারা কি করবে, তারা তো এখন স্বপ্ন দেখে যে বাংলাদেশের এই যে গণতান্ত্রিক কাঠামোর বদলে তারা একটা ইসলামী তন্ত্র তারা এখানে কায়েম করবে, এবং এক ধরনের সাম্প্রদায়িক ধর্মীয় বিষবাষ্প এখানে ছড়াবে। এটাই তাদের রাজনীতি। এই রাজনীতির খোলসটা থেকে তারা বের হয়ে আসছে না। এই জন্য দেখেন পার্লামেন্টে মাথা ঝুঁকে সম্মান জানানো, হুম। এটাকে বলতেছে শিরকের সাথে তুলনা করা। মানে এরকম আরো বক্তব্যগুলি যদি ইয়ে করেন, সব হুম। পর্যালোচনা করেন, তাদের বোঝাই যাচ্ছে যে তারা আসলে গণতান্ত্রিক রাজনীতির সাথে কোনোভাবেই যায় না। অথচ গণতন্ত্র এটা হচ্ছে তাদের একটা ঢাল। আসল এটা হলো যে তারা আফগানিস্তান টাইপের একটা ইসলামিক রাষ্ট্রের স্বপ্ন দেখে। কারণ ওইটা ছাড়া জামাত ইসলাম কিন্তু টিকতে পারবে না, কারণ বাংলাদেশের এই ভূমি, বাংলাদেশের জন্ম, বাংলাদেশের সংগ্রাম সবই হচ্ছে গণতন্ত্রের জন্য। ফলে গণতন্ত্রের এই পাদপীঠে এখানে ইসলামী রাজনীতি, ধর্মীয় রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতির কোনো স্থান নেই। কিন্তু তারা সেটাই চর্চা করছে যতক্ষণ না পর্যন্ত আমাদের নিরীহ মানুষ, সাধারণ মানুষ, ধর্মভীরু মানুষ, তাদের আবেগকে পুঁজি করে তারা এই রাজনীতিটা করছে। সুতরাং এইটা যেহেতু এর বেসটা অত্যন্ত দুর্বল, সুতরাং আমার ধারণা যে এটা কথার কথা হবে, মানুষকে আরো সে উত্তেজিত করবে। এবং দুর্ভাগ্যজনক হচ্ছে যে পাশের প্রতিবেশী পশ্চিমবঙ্গের এই পরিবর্তনটা আমাদের এই দেশের সাম্প্রদায়িক রাজনীতির জন্য আরেকটু বিপজ্জনক হয়ে গেল। জি। সেই এই সংকট এই আছেই। মানে পাশের দেশের রাজনীতি বা রিজিওনাল এবং ইন্টারন্যাশনাল একটা রাজনীতির বিষয় একটু আপনার কাছে আসবো। আমি এই ঠিক সুনির্দিষ্ট এই বিষয়ে আনিস আলমগীরের কাছ থেকেও জানি যে জামায়াতের আমিরের বক্তব্য আপনার কাছে কেমন মনে হলো, বা আপনার বিশ্লেষণ কি এটা নিয়ে, এবং সেই প্রসঙ্গটি মুস্তাফা ফিরোজ আনলেন যে সংসদে যে বিষয়গুলো আসছে, আসলে ফ্রিজ, ওয়াশিং মেশিন ইত্যাদি কথা আসছে, আবার কখনো বা মুতাবিয়া প্রসঙ্গ চলে আসছে। আমি মানে আমরা তো এটা নিয়ে আগেও আলোচনা করেছি যে জাতীয় সংসদে প্রতি মিনিটে 1,62,000 টাকা থেকে 2,72,000 টাকা পর্যন্ত খরচ হয়, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলছে। মানে এত টাকা খরচ করে এই রকম কেউ ফ্রিজ, ওয়াশিং মেশিন চায়, কেউ আবার 47 জন মুক্তিযোদ্ধা পরিবারে বাবা শহীদ হয়েছে আবার ফিরে আসছে, মানে এই ধরনের কথাবার্তা সংসদে। আপনার কাছে সংসদটাও কেমন মনে হচ্ছে?
জামাতের পারফরমেন্স ভালো হচ্ছে না। যে কোনো যেভাবেই হোক, তারা যে একটা বিরোধী দল সেটা সংসদে বোঝা যায় না। কারণ একটা বিরোধী দল সংসদে যা কিছু করার, যে সমস্ত বক্তৃতা রাখার, জনস্বার্থ দেখার, তারা কিছুই দেখছে না। তারা সেখানে ভেজা বিড়ালের মতো মাঝে মাঝে কিছু কথা বলে যেগুলো কোনো আহ জনস্বার্থে যায় না। এখন পার্লামেন্টে তো ফ্লপ পার্টি হিসাবে তারা দেখাচ্ছে, বাইরে এসে কিছু বাকোয়াজ বক্তৃতা দিচ্ছে, যেটা আবার জনগণ নিচ্ছে না এখনো। তারা এখনো সেই জুলাই সনদ নিয়ে আছে, সেই আরো 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 যে গণভোট নিয়ে আছে। এগুলো তো জনগণের মাথা থেকে চলে গেছে। তো যখন উনি চলে গেছে, তখন জামাতের আমির আজকে খুলনাতে যে জনসভা হলো সেখানে বললাম, আমরা জানি সহজে কানে পানি ঢুকবে না, সিরিঞ্জ দিয়ে পানি ঢুকাতে হবে, নতুবা সেভাবে পানি ঢুকবে। আর যদি ফয়সালা সংসদে না হয়, তাহলে সেখানে কথা বলতে মাননীয় স্পিকারকে বলতে হয়। এখানে কোনো স্পিকার লাগে না। যে খুলনার মাঠ, বরিশালের মাঠ, কুমিল্লার মাঠ, সিলেটের মাঠ, চট্টগ্রামের মাঠ, ময়মনসিংহ এর মাঠ, রংপুর, মোট কথা সারা বাংলাদেশের মাঠে মাঠে তারা এগুলো আগ্নেয়গিরি গড়ে তুলবে। এই আগ্নেয়গিরির দাবানলে সমস্ত আবর্জনা পুরো ছারখার হয়ে যাবে। তো এগুলোতে এমন এক পরিস্থিতি মনে হয় সৃষ্টি হয়েছে বাংলাদেশে, যে যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে, সেই জন্য এই সমস্ত বয়ান। কিন্তু বাস্তবে কি তাই আছে? বাস্তবে তো জামাত আর বিএনপির যে রাজনৈতিক অবস্থান, সেখানে তো এক চুলও অন্যদিকে নাই। তারা তো এক সুরে কথা বলে। তারা এবং তার জামাতের আর একটা ছোট পার্টি যেটা আছে এনসিপি, তারা তো একই সুরে কথা বলছে পার্লামেন্টে। এবং তারা দুই দলই পারলে আওয়ামী লীগকে নিঃশেষ করার ক্ষেত্রে যে সমস্ত ফর্মুলা প্রয়োগ করে, যে সমস্ত কথাবার্তা বলে, আওয়ামী লীগকে দাঁড়াতে দেবে না, আওয়ামী লীগ সম্পর্কে তাদের যে মূল্যায়ন, সবগুলো তো একই। তো যখন একই পরিস্থিতি বিরাজ করছে সংসদে, তো একটা বিরোধী দলীয় ইমেজ বাড়ানোর জন্য কিছু কথা বলতে হবে। আর বাইরে মানুষকে একটু চাঙ্গা করা যায় কিনা, যে সমস্ত ট্যাবলেট ওনারা গিলাতে চাচ্ছেন সেগুলো মানুষ খায় কিনা। কারণ মানুষ তো এগুলো ইলেকশনের আগে যেগুলো শুনেছিল, ইলেকশনের পরে মানুষ এগুলো তো, ইলেকশনের আগেও ইভেন গণভোট নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা ছিল না, জুলাই সনদ নিয়ে কারো মাথা ব্যথা ছিল না। মানুষ চেয়েছিল একটা পরিবর্তন, ইউনূসের দুঃশাসন থেকে একটু রক্ষা পাওয়া। ইউনূস যে বাংলাদেশকে একটা ঝঞ্ঝাল তৈরি করে দিয়েছে, একটা প্রতিহিংসার দেশ তৈরি করে দিয়েছে, ভাই ভাই মারামারি তৈরি করে দিয়েছে, ঘরে ঘরে মারামারি তৈরি করে দিয়েছে, সেটা থেকে একটা ট্রানজিশন চেয়েছিল। যে ইন কিন্তু ইন মানুষ এই যে মানুষ জুলাই সনদ গণভোট এগুলো না, কিন্তু ধরেন যেই যুক্তিটা তারা দেয় সেটি আসলে ফেলবেনি বা কি করে, যে মানুষ তো আসলে বুঝুক বা না বুঝুক, মানুষ ভোট দিয়েছে গণভোটের পক্ষে, মানুষ প্রায় 70% মানুষ হ্যাঁ ভোট দিয়েছে, সেটাকে কিসের ভোট ফেলবে কি? এগুলা? কিসের ভোট এগুলা? যেখানে একদলীয় ইলেকশন হয়, যেখানে ভোটের বাইরে কতগুলো ভোট রয়ে গেছে। আপনি তো 12% লোক ভোট দিল মনে করেন, তার মধ্যে যদি সিংহভাগ ভোট দেয় তাহলে সিংহ হয়ে গেল। কত পার্সেন্ট ভোট লোক ভোট দিতে পারে নাই, কত পার্সেন্ট ভোট না এর ভোটে আছে, এই সমস্ত অঙ্ক করেন। এখন আমরা যারা আছে তাদের মধ্যে হয়ে গেল, সেটা হিসাব করতে হবে না? কিন্তু এটাই তো আসলে হয়, মানে যারা ভোট দিতে যাবে, যত পার্সেন্ট ভোট পড়বে তার মধ্যে মেজরিটি যে সে আমি ক্ষমতায় যাবে, ভোট দিতে বা পারি নাই, মেজরিটি যা। কিছু লোক ভোটের অধিকারই পায় নাই। সেখানে আবার এত ভোটের হিসাব কিসের, এত অঙ্কের হিসাব কিসের? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা এটা মানতে হবে কি কারণে, এটাতে কি আপনি আছে? ভোট দিতে পারেন নাই আনিস আলমগীর, আপনি ভোট দিতে পারেন নাই? আমি তো জেলেই ছিলাম। ও আমি আপনার কথা, দুঃখিত, আপনি তো, আমার কথা বাদ দেন আপনি। আমি ভোট দিতে পারেন আপনি তো মানে জেলেই শত শত ছিলেন। হাজার হাজার লোক ভোট দিতে পারে নাই। বা এই দেশে তো এটা তো ইনক্লুসিভ ইলেকশন হয় নাই। এটা তো একদলীয় ইলেকশন হয়েছে। বিএনপি, বিএনপির খালাতো ভাই, আর জামাতের খালাতো ভাই, মামাতো ভাই বা আন্ডা বাচ্চা। এইটা এটা তো কোনো ইলেকশন হতে পারে না। ইলেকশন হবে সর্বদলীয়। তখন দেখা যেত, এখন হাসিনা স্টাইলে ইলেকশন করছেন। শেখ হাসিনাকে হটানোর জন্য আন্দোলন করেছেন এবং শেখ হাসিনা স্টাইলে আরেকটা নির্বাচন করেছেন। তো তাতে কি আসে যায়? তো এখন তো এগুলাতে যখন কিছু হচ্ছে না, তখন একটু জনগণকে তো চাঙ্গা রাখতে হবে, সমর্থকদেরকে তো চাঙ্গা রাখতে হবে। সেই জন্যই বলতেছে যে আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা দেশকে আর একটু ভালোবাসি, শত যন্ত্রণা বুকে নিয়ে নির্বাচনের ফল মেনে নিয়েছি। নির্বাচনের ফল কেন মেনেছি? নির্বাচনে কি জামাতে ইসলাম ক্ষমতায় চলে এসেছিল? সেটা তো আমরা জানি না। নির্বাচনের ফল নিয়ে তাহলে যে অত অত যে আলোচনা তুলতেছেন, এখন তো নির্বাচন কেমন ইলেকশন হয়েছিল সেটা নিয়েও মানুষ আবার প্রশ্ন তুলতে পারে, যে এটা কি তলে তলে সমঝোতার ইলেকশন হয়েছিল কিনা। এমনিতে তো বলা হয় যে নাহিদ ইসলাম এবং শফিকুর রহমানের যে নির্বাচন হয়ে এসছে, ইভেন ঢাকা শহরে তারেক রহমানের নির্বাচন, এগুলোকে বলা হচ্ছে বিতর্কিত এবং এগুলোকে পরস্পরকে ছাড় দেওয়া হয়েছে। তো তাহলে আপনারা আরো যে যে জায়গায় ছক করে তৈরি করেছিলেন, ইউনূস দিয়ে গেছে,
কারে কত সিট দিয়ে যাবে, ক্ষমতায় আনবে বিএনপিকে এবং আপনাদেরকে অপোজিশনে বসাবে এবং এত সিট দিয়ে বসাবে, সবগুলো যে মানুষ গুঞ্জন বলে, সেই গুঞ্জনগুলো তো আপনারাই এখন আবার প্রমাণ করে দিচ্ছেন যে মানে কারো বাপদাদার চোখ রাঙাবো না, কি রাঙানি মানবো না, অন্যায়ের কাছে মাথা নত করবো না, এবং আমাদের নেতৃবৃন্দ হাঁটতে হাঁটতে ফাঁসির তক্তায় দাঁড়িয়ে মুস্কি হাসি দিয়ে আমাদের শিখিয়ে দিয়েছেন প্রয়োজনে জাতির জন্য আমাদের তৈরি থাকতে হবে, অ্যাজ ইফ বিপ্লব ঘটে যাচ্ছে যে এখন, কিন্তু মানুষের সারা শব্দ নাই এই বিপ্লবে। জি। মানে এই যে জামাত ইসলাম যেন ক্ষমতায় চলে যাচ্ছিল কিনা আপনি একটা কথা বলেন। আমি একটুখানি এই প্রসঙ্গে যাব, কিন্তু আমার সংসদ নিয়ে আরেকটু প্রসঙ্গ আছে জনাব মোস্তফা ফিরোজ, যে জামাত ইসলাম ক্ষমতায় চলে যাচ্ছিল কিনা। সম্প্রতি মানে পদচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বললেন যে ভোটের আগে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে ধর্ণা দিয়েছেন, হাতে পায়ে ধরেছেন, এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট দিয়েওছেন জামাতকে ঠেকাতে। মানে এই কথাটা খুব কানে লাগলো যে জামাতকে ঠেকাতে তারা এটা করেছেন। মানে আসলে যে ভোটের আগে আওয়ামী লীগের কাছে জামাত বিএনপি উভয় দলই গেছে, জামাতের আওয়ামী লীগের যারা ভোটার ছিল তাদের ভোট পাবার জন্য, এটা আমরা দেখেছি। কিন্তু জামাতকে ঠেকাতে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে বিএনপির পক্ষেও কাজ করেছে, এটা বলছেন সেই দলটির নেত্রী। জামাত কি আসলে এত অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল যে জামাতকে ঠেকাতে আওয়ামী লীগ বিএনপিকে কোথাও কোথাও একাট্টা হয়ে যেতে হলো? জামাতের উত্থানটা তো আসলে বিস্ময়কর, যেখানে তাদের মানে হিসাব অনুযায়ী 8টা 10টা আসন পাওয়ার কথা, অনেকটা এনসিপির মতন, সেখানে তারা এই 70 72 বা 77টা আসনে চলে যাওয়া, এটা তো বিশাল একটা মানে উত্থান। তো এই উত্থানটার মানে আওয়াজটা মানে মনে হয় যেন ক্ষমতায় চলে যাচ্ছে এরকম একটা অবস্থা। আর এটা সত্য, শেখ হাসিনা ঠিকই বলেছেন যে যখন দেখছে যে এই শক্তিটা চলে আসবে, তখন আহ, আওয়ামী লীগ সহ সকল প্রগতিশীল শক্তি, গণতান্ত্রিক শক্তি, ছোটখাটো যার যার অবস্থান থেকে সবাই, তখন বিশেষ করে সংখ্যালঘুরা, তারা বিএনপি কে ভোট দিয়েছে। এটা সত্য, এই পরিসংখ্যানটা সত্য। কারণ বিএনপি তার নিজের ভোটে আহ, আহ, এই এই মানে মানে এই বিজয়ের এই মাত্রায় তারা পৌঁছাইতে পারতো না যদি আওয়ামী লীগ সহ অন্যান্য শক্তিগুলোর যদি সাপোর্টটা না থাকতো। তাহলে চিত্রটা হয়তো ভিন্ন রকম হলেও একদম আরো মানে একটা ঝুলন্ত পার্লামেন্টের মতন অবস্থা হয়তো দাঁড়ায় যেতে হুম। পারতো। তো এটা সত্য, এবং এটা তো আমরা মাঠ পর্যায়েও দেখেছি, খোঁজ নিয়েছি নিজের নির্বাচনী এলাকা, সেখানেও দেখেছি যে আওয়ামী লীগের নেতা কর্মীরা ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে তারা নেমেছে। হ্যাঁ, কিছু অংশ স্থানীয়ভাবে বিশেষ করে তৃণমূলে কিছু কিছু জায়গায় তারা, যেহেতু আওয়ামী লীগ বিচ্ছিন্ন কোন ট্র্যাকের মধ্যে নেই, তখন তারা ওই অঞ্চলের হয়তো সুবিধা অনুযায়ী জামাতের নেতাদের বিশ্বাস করে তাদেরকে ভোট দিয়েছে। কিন্তু সামগ্রিকভাবে যদি বলেন, দলগত অবস্থান এবং সামগ্রিক বিচারে এবং শেষ মুহূর্তে আহ, আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি কে ভোট দিয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। হুম, হুম। একটু সংসদের প্রসঙ্গে যেটা নিয়ে কথা বলছিলাম সেটা প্রসঙ্গে একটু আসি, যে মানে এই বক্তব্যগুলো, বিশেষ করে ওই বক্তব্যটা নিয়ে অনেক ট্রল হলো প্রথমে, যে সংসদ সদস্য আব্দুল মুন্তাকিম তিনি বললেন জামাতের, তিনি শহীদ, তার বাবা শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে, তার দাদা শহীদ হয়েছেন, তার পরিবারের 47 জন মুক্তিযোদ্ধা, মা অন্যতম মুক্তিযুদ্ধের সংগঠক। পরে দেখা গেল তার বয়স আসলে, বাবা 71-এ শহীদ হলে তার বয়স মানে 10 বছর পরে তিনি জন্মেছেন। এটা নিয়ে আলোচনা যখন হচ্ছিল তখন দেখা গেল তার বাবা আসলে বেঁচে আছেন। মানে জামাত তো বলেছিল যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লিখবে। এরকম কি একটা মানে চিত্র তাদের সঠিক ইতিহাসের? মানে এই বক্তব্যগুলো আসছেই বা কেন? কেন মুক্তিযুদ্ধে এত বীরত্বগাথা প্রমাণের প্রয়োজনীয়তা মনে হচ্ছে? না, এই তো মানে কি বলে, দেখেন এইসবের মধ্য দিয়ে কিন্তু আমি এই জন্যই বলছি যে জামাতের অনেক কিছু প্রকাশ পেয়ে যাচ্ছে। এই সংসদে আসলো, জনসমক্ষে যখন নাকি তারা বক্তব্য দেওয়া শুরু করলো, তখন প্রতিটা কথা মানুষ বিশ্লেষণ করা যখন শুরু করলো, তখন তো ইয়ে হলো, যার মানে 81 সালে আহ, জন্ম, সে কিভাবে মানে তার বাবা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, এই সন্দেহটা আসলো। শহীদ হয়, শহীদ হয়। হুম। তারপরে তার দাদা, বাবা মুক্তিযুদ্ধ, 47 জন এবং সে নিজেও জুলাই যোদ্ধা। মানে তাদের মধ্যে তো এক ধরনের মানে অপরাধ বোধ কাজ করে, এবং তারা বিব্রত থাকে যখন কি তারা স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিরোধী বলা হয়। এই জন্য ওইটাকে কাটানোর জন্য তারা নিজেরাও মুক্তিযুদ্ধ, তারা নিজেরাও স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছে, এই কথাগুলি বলে। এবং দেখবেন জামাতের কোনো কোনো নেতাদের
নামের আগে অধ্যাপক এই কথাগুলো লেখা আছে অথবা ডাক্তার, কিন্তু হিসাব করে দেখবেন যে কোনো বড় কোনো আহ, মানে কি বলে হয়তো শিক্ষকতা করেছে অল্প কিছুদিন কলেজে, শিক্ষকতা করলেই অধ্যাপক হয় না, অধ্যাপকেরও একটা লেকচারার থেকে একটা তার পদবি অনুযায়ী একটা সিনিয়রিটির উপর বেসিস করে এই অধ্যাপকটা হয়। কিন্তু অবলীলায় মানে 2 মাস চাকরি করছে সেটা অধ্যাপক হয়ে যাচ্ছে। এইগুলো হলো মিথ্যাচার করে একটা ধর্মের একটা লেবাস নিয়ে তারা এই রাজনীতিটা করছে, এবং তার এখন প্রকাশটা কিন্তু সংসদেও কিন্তু ঘটে গেল খুব, মানে ওই যে পর্দা কাহিনী নিয়ে মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, হুম। তারপরে এই যে মুক্তিযোদ্ধার যে বিবৃতিটা দিল, এটা স্লিপ অফ টাং হয় কি করে? এত বড় একটা বিবৃতি, একটা শব্দ দুইটা শব্দ স্লিপ অফ টাং হয়, কিন্তু পুরো একটা মানে গোছানো বক্তব্য সেটা স্লিপ অফ টাং হয় কি করে? তার মানে কি পরিমাণ মিথ্যাচার একবার চিন্তাও করেনি যে এগুলো মানে কোশ্চেন হবে, এগুলো নিয়ে তদন্ত হইতে পারে, তো তারা এগুলি করে যাচ্ছে। আমির হামজার মতন একটা গাড়ল ওয়াজ মাহফিলের মিথ্যাচার করে বেড়ায়, এই লোককে তারা নমিনেশন দেয়। মানে কি না করতেছে, মানে তারা গত নির্বাচনে আহ, জয়ের জন্য হুম। এক হিন্দু ভদ্রলোক ওই সাতক্ষীরা অঞ্চলে সেখানেও তাকে দিল। এ বেচারারা হয়তো প্রাণের ভয় চিন্তা করছে যে ঠিক আছে এখানে হইলে হয়তো সংখ্যালঘুদের উপর অত্যাচার হবে না। যাদের আদর্শ হচ্ছে ইসলামী শাসন কায়েম করা, সেখানে একজন হিন্দু ভদ্রলোককে কিভাবে নমিনেশন দেয়? আবার দেখেন ঠিকই ওই আহ, জামাতের নারীদেরকে মানে কি বলে নমিনেশন দিল না প্রত্যক্ষ ভোটে, কিন্তু আবার সংরক্ষিত আসনে তারা আবার নমিনেশন দিচ্ছে। মানে কোনোটার সাথে মিল নেই। তুমি যদি এমপি পদেই যদি না দাও, তাহলে প্রত্যক্ষ ভোটে দিলা না কেন, সংরক্ষিত আসনে কেন দিচ্ছ? তো জামাতের প্রত্যক্ষ এগুলি ভোটের জন্য হিসাব নারীরা করে দিলাম। প্রস্তুতি ছিল না তাদের। তারপরে প্রত্যক্ষ দেখেন ভোটের জন্য নারীরা প্রস্তুত ছিল না, কিন্তু সংরক্ষিত আসনের জন্য তত প্রস্তুতির দরকার হয় না। আহ, এটাই তাদের এটা কারণ। এটা এটার জন্য প্রস্তুত, তাহলে ওটার জন্য মানে নীতিগত অবস্থানটাই খুব গোলমেলে। হুম। তারপরে দেখেন পররাষ্ট্র বিষয়ক একজন মাহমুদুল ইসলাম না কি জানি, তাকে ফরেন লিখে দিল তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে পররাষ্ট্রমন্ত্রী করার জন্য সরকারকে। মানে সব বললাম না, তাদের সবকিছুই চাই। মানে ক্ষমতায় না আসার পরও তাদের যে অ্যাটিটিউডটা, গাড়ি বাড়ি সবকিছু তাদের লাগবে। এবং আপনি মনে আছে যে যখন নাকি আসনাত আব্দুল্লাহ বললেন যে গাড়ির কথা, যে উপজেলা পরিষদে তাদের পক্ষ যখন থাকবে তাহলে গাড়ি না কেন, তখন তিনি বললেন যে ছোটদের আবদার শুনতে হয়, রাখতে হয়। এইগুলি কি ধরনের কথাবার্তা? জনগণের টাকা অর্থ নিয়ে আপনি এই ছোটদের আবদার মেটাবেন? এটা কি হইলো? এটা কি আপনার পকেট থেকে দিচ্ছেন নাকি আপনার তহবিল থেকে দিচ্ছেন? এই এই দ্বিচারিতা, মিথ্যাচার সবকিছু মিলায় জামাতের যে রাজনীতিটা, এবং এটা ভালো হয়েছে মানুষ দেখলো যে বিরোধী দলে আহ, অবস্থান নিয়েও তাদের যে পারফরমেন্স, তাদের যে বক্তব্য, তাদের যে সততা, সেগুলো এখন মানুষকে ভাবাবে যে তারা আর আর আসলে আর একটু সঠিকভাবে। সরকারি দলের প্রসঙ্গ আসি, আমি আনিস আলমের কাছ থেকে এসে আপনার কাছে আসি। তাদের কাছে দেখা যাচ্ছে যে তাদের আম, তার মানে ছেলের নামে ইউনিয়নের নাম হয়ে যাচ্ছে। কেউ কেউ আবার মানে এই যে একটু আগে বলছিলাম অপ্রাসঙ্গিকভাবে বিভিন্ন বক্তব্য টেনে আনছেন, যে আপনি বাজেট নিয়ে এত সমালোচনা করছেন। একজন সংসদ সদস্য বলেন মাওলানা মামুনুল হক, তিনি বাজেট নিয়ে অনেক সমালোচনা করেছেন, কিন্তু আপনি তো মুতাবিয়ে করেছেন আর কি। তো মুতাবিয়ের সাথে বাজেটের সম্পর্ক কি, মানে এরকম কথাবার্তা যে বলছেন, সরকারি দলের পারফরমেন্সই বা আপনার কেমন মনে হচ্ছে জনাব আনিস আলমকে? সরকারি দলের পারফরমেন্স তো এখানে একাই মেসি গোল দিচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী একাই মেসির ভূমিকায় আছেন, উনি খেলছেন, পুরো মাঠ ওনার দখলে। এখানে অন্যদের পারফরমেন্স এভাবে চোখে পড়ছে না। বরং একজন যার কথা বললেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, প্রথমবারের মতো মনে হলো যে এই 4 মাসের মধ্যে সরকারি দলের কোনো সাবজেক্ট নিয়ে যদি বিব্রতকর অবস্থায় পড়তে হয় তাদেরকে, তাহলে সেটা হচ্ছে শাহ আলমের ঘটনা। কারণ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী হিসাবে উনার উনার আয়ত্তে আছে যে জিনিসগুলো, সেখানে ক্ষমতার অপব্যবহার কিভাবে করা যায় সেটা তিনি দেখালেন। 2 ছেলের নামে 2টা ইউনিয়ন, নিজেদের বাড়ির নামে ইউনিয়ন, নিজের নামে স্কুল নামকরণ, এত কিছুর পরেও আবার সেগুলোকে মানুষ না হয় মাফ করে দিত, কিন্তু আরেকজন সাংবাদিককে ধরে জেলে দিয়ে দিচ্ছেন, এবং এই ব্যাপারে তার বক্তব্য চাইতে গেলে আবার বক্তব্য দেন না।
এই তবে একটা জিনিস এখানে পজিটিভ আছে যে প্রধানমন্ত্রী এখানে হস্তক্ষেপ করেছেন এবং তার দুই ছেলের নামে যে ইয়ে করার কথা ছিল বা হুম, অন্যদের নামেও হতে পারে, অনুমোদন দেন। আমি যেটা এদিকে দেখলাম এটা বাতিল করতে বলেছেন। তো এটা একটা দিক। কিন্তু কথা হচ্ছে যে আমরা শেখ হাসিনার আমলে শেখ হাসিনার আত্মীয় স্বজন নামে নামকরণ নিয়ে এত মানে বিতৃষ্ণা হয়ে গেছিলাম, যে এত বিরক্তি প্রকাশ করেছি। তারপরে ইউনূস ক্ষমতায় আসার পর যেটা করলো, যে নজিরবিহীন সবগুলো নাম কেটে দিল। বঙ্গবন্ধুর বাড়ি তো ধ্বংস করেছে 32 নম্বর, তারপর হুম, যেটা করলো বঙ্গ বঙ্গবন্ধু এভিনিউ, সেটাকে কোথাকার কোন এই জন্যই বলবো যে, কারণ বঙ্গবন্ধুর পর্যায়ে তো আসে না আবরার। আবরার হুম, আবরারের জাতীয় অবদান কি? জাতির কাছে অবদান কি? একটা হলে একটা ছেলে নির্যাতিত হয়ে মারা গেছে, তার নামে একটা এভিনিউ করতে হবে, যেটা যেটা মানুষের চোখে লাগছে। আপনি কি আবরারের জন্য কি স্যাক্রিফাইস করছে? আপনি যে স্যাক্রিফাইস মনে করেন তার জন্য কি আর কোথাও জায়গা পান নাই কোথাও? সেটার জন্য ইয়ে করতে হবে আপনার, বঙ্গবন্ধুর নামেই চেঞ্জ করে দিতে হবে। বঙ্গবন্ধুর নামে একটা এভিনিউ আছে, সেটা দিতে হবে। বঙ্গবন্ধুর নামে আপনার যদি এত খায়েশ থাকে তো জিন্নার নামে দেন না। এখন তো জিন্নার সরকার চলতেছে। আপনার আপনার আমলে তো জিন্নার সরকারই চলেছিল। আমি ইউনূসের আমলের কথা বলতেছি। তার আমলে তো জিন্নার সরকারই ছিল, পাকিস্তানি প্রেতাত্মা তার উপর ভর করেছিল। পাকিস্তানি প্রেতাত্মা ভর করেছিল যে বলে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, স্বাধীনতার স্থপতি থেকে শুরু করে স্বাধীনতার যুদ্ধে আর যারা যারা অবদান রেখেছে তাদেরকে হেয় করা যত পারে পাবে, মুক্তিযোদ্ধাদের হেয় করা, স্বাধীনতার স্মৃতিগুলো নষ্ট করা, সবগুলো তো ইউনূস করেছিল। এবং এবং তার ধারাবাহিকতায় সে বঙ্গবন্ধু এভিনিউর নাম চেঞ্জ করে আবরারের নামে দেয়। হুম। আবরার শিবিরের শিবিরের একজন সহযোগী ছিল বলে পরিচিত ছিল, তাকে ছাত্রলীগ নির্যাতন করেছিল বলে অভিযোগ উঠেছিল, এবং শেখ হাসিনার সরকারেই যারা নির্যাতন করে অভিযোগ ছিল তাদের প্রত্যেককে ফাঁসি এবং যাবজ্জীবন সাজা দিয়ে গেছে। তাদের তো এই পক্ষে আবার দাঁড়িয়েছিল জামাতের শিশির মনির। আবার শিশির মনি তাদের পক্ষে দাঁড়ায়। আমি শিশির মনি দাঁড়িয়েছে সেটাকে আহ, ইয়ে হিসেবে ধরবো না। সে মামলা মামলা করতে গেছে, মামলা করছে। এখন তার আইনজীবী ক্লায়েন্ট হিসেবে যেটা, অধিকার আছে। হুম। আইনজীবী হিসেবে তার অধিকার আছে। কিন্তু এত বড় হিরো কিভাবে তাকে আমরা বানিয়ে দিই? আমাদের জাতির স্থপতির পাশাপাশি আমরা আবরারকে আনবো? এটা হতে পারে? আমরা আমাদের স্বাধীনতার বীরদের ইতিহাস পড়ানো শুরু করেছি, যেখানে সেখানে আমরা হাদিকে বীর বানিয়ে আবার তার কাহিনী পড়াচ্ছি। তো ইতিহাস যেভাবে বিকৃত করছে এবং ইতিহাসের সাথে মুক্তিযুদ্ধের সাথে যত ইয়ার্কি করা হচ্ছে, এই ইয়ার্কি গুলা ইউনূস যেটা করেছিল, বর্তমান সরকার তার ধারাবাহিকতা রাখছে, সেটা হচ্ছে আপত্তিজনক। বর্তমান সরকার যদি সঙ্গে সঙ্গে এসে এই সমস্ত অপকর্ম যেগুলো ইউনূস করে গিয়েছে সেগুলো চেঞ্জ করতো, তাহলে কিন্তু আর এত অপবাদ, এত মানে তারাও এত বিপদে পড়তো না। তারা এখন দেখতেছে যে প্রশাসন দেখতেছে এটা তো ইউনূসের প্রশাসনই চলতেছে। ইউনূস যেভাবে চালিয়ে গিয়েছিল স্বাধীনতা বিরোধী চক্রের একটা সরকার, সেটারই ধারাবাহিকতা চলতেছে। দু চার জায়গায় যেখানে চোখ পড়ে সেখানে চেঞ্জ আসে, তাছাড়া সবকিছু একই কায়দায় চলতেছে। তো জি। সরকারের উচিত এগুলা হুম। ঠিক করা, যেভাবে বিরোধী দলের সরকারের নেতা উচিত এগুলো কর্মী ঠিক করা, কিন্তু আপনি বলছেন যে এগুলো সরকার করছে না। আপনিই বলছেন যে এগুলো সরকার অনেক চেঞ্জ করছে জায়গায় না বিভিন্ন করছে না, জায়গায়। এবং বিরোধী দলীয় নেতা কর্মীরা যেভাবে নির্যাতিত হয়ে জেলে বন্দী হয়ে আছে, যে রাঘব বোয়ালরা সব পালিয়ে গেছে, আপনি সাধারণ কর্মীদেরকে ধরে ধরে জেলে রেখে দিয়েছেন। এই কর্মীগুলো এক একটা সাধারণ মানুষ বের হতে 8-10 লাখ থেকে কোটি টাকা খরচ করতে হচ্ছে এদেরকে। এরা হুম। এবং যারা খরচ করতে পারছে না তারা দিনের পর দিন জেলে আটকা পড়ে আছে। আর কিছু আপনি এমপি কে ধরেছেন এবং মন্ত্রীকে ধরেছেন, সেখানেও আপনি ভুয়া মামলা দিয়ে রেখেছেন। অরিজিনাল কিছু আনতে পারছেন না বেশিরভাগ। দুই চারজনের বিরুদ্ধে যে আনে নাই তা না, বেশিরভাগই ভুয়া মামলা নিয়ে রেখেছে। সরকারের উচিত ইউনূস যে অপকর্ম করে গিয়েছিল আইন আদালতের ক্ষেত্রে, তার একটা কমিটি করা, একটা পর্যালোচনা করা, যেখানে ভুয়া মামলাগুলো সেগুলো চিহ্নিত করা, এবং যাকে ইচ্ছা তাকে ধরে ধরে আপনি দিনের পর দিন জেলে রেখে দেবেন। এটা তো হতে পারে না। এখন ইউনূসের ভুয়া মামলাগুলো দায় সরকার কেন নেবে? এখন আমি এখন কি আপনার মনে হয় সরকারের আসলে পলিসি কি? এই যে জেলে ভরে রাখা হয়েছে, আপনি বলছেন যে আপনি আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা বলছেন। কিছুদিন আগে আমরা সেলিনা হায়াৎ আইভীকে, তাকে আমরা জামিন পেতে দেখলাম। এর আগে তার হুম, জামিন হচ্ছিল না, জামিন হয় আবার আরেকটা মামলায় গ্রেপ্তার দেখানো হয়, এই অবস্থায় হুম, তাকে চালানো হয়েছে। বা ধরেন হুম। শিরিন শারমিন চৌধুরীকে ধরা হলো, ছেড়ে দেওয়া হলো সাথে সাথে, মানে জামিন দিয়ে দেওয়া হলো। সরকারের কি? মুফতি আবুল বারাকাতকে ছেড়েছে দেখলাম। আচ্ছা, আচ্ছা, আমি অবশ্য এটা খেয়াল করে নাই। মানে হুম। তাহলে কি আসলে একটু একটু পরিবর্তন হচ্ছে, বা ধীরে ধীরে যাওয়ার একটা আম
সরকারের এই জায়গাটা একটু পরিবর্তন, ইউনূস সরকার থেকে পরিবর্তন হয়ে যাওয়ার একটা জায়গা চোখে পড়ছে কিনা? না, আমি সরকার যে এটা এটা ডেলিভারিটলি করছে সেটারও আমি প্রমাণ পাচ্ছি না। আমি দেখছি যে এখানে যে টাকা ইনকামের যে চক্রটা ছিল, জেলখানা, পুলিশ এবং প্রসিকিউশন, এই যে আইন বিভাগ, সবগুলো মিলে যে টাকা টাকা কামানোর যে প্রক্রিয়া, সেই চক্রটা এখনো ভাঙতে পারে নাই সরকার। সরকার যে ইচ্ছাকৃতভাবে কাউকে মুক্তি চিহ্নিত যারা নেতা নেত্রী আছে তাদের বেলায় ভিন্ন, কিন্তু বাকি যারা আছে, মনে করেন সাধারণ লোক যেগুলো বের হতে পারছে না, এই ক্ষেত্রে যে সরকার যে এদের 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 ব্যাপারে ইয়ে দিয়ে রাখছে, আমি সেটাও সবসময় মনে করি না। কয়েকজনের জন্য মনে করি, কারণ দেখা যাচ্ছে তারা গেলেই একটা থেকে মামলা মুক্তি পেলো। মনে করেন মেয়র পর্যায়ে একজন ব্যক্তি বা উপজেলা চেয়ারম্যান পর্যায়ে একজন ব্যক্তি, সে কি এমন শক্তিশালী হয়ে গেল? কিংবা আমি একদম স্পেসিফিক করে যদি দুইজনের কথা বলি, আমার আদালতে ছিল, আমি যখন জেলে ছিলাম তখন ছিল যে বিটু প্রধানমন্ত্রীর ইয়ে ছিল, আহ, সহকারী প্রেস সেক্রেটারি এরকম ইয়ে ছিল বিটু, পুরো নামটা আমার মনে করতে পারছি না এখন, যে প্রেস উইং এ ছিল বিটু। তারপরে আরো দুই একজন হুম। ইয়ে নেতা যারা ছিল, তারা সাধারণ মানের। এগুলোকে জেলে রাখার কি মানে আছে আমি জানি না। অথচ তাদের বাপ, আমার বিটুর বাবা আমাকে ওইদিন ফোন করেছিল যে জমি বিক্রি করে তারা শেষ করে ফেলছে, আর কিছু নাই যে এটা দিয়ে উদ্ধার করবে। মানে এবং এটা কি আমার একটা, এরকম ব্যাপার যে ধরেন যখন আওয়ামী লীগ আমলে আমরা জানতাম যে বিএনপি নেতাকর্মীরা তারা বাড়িতে থাকতে পারতো না, তারা ধান খেতে ঘুমাতে হতো, মানে তাদের ধরপাকড় চলতো, তাদেরও এরকম অনেক টাকা পয়সা দিয়ে তাদেরকে অন্যরকমে মানে ম্যানেজ করতে হতো, ফলে ওটা এখন উঠিয়ে নেওয়া, পুষিয়ে নেওয়া, এরকম একটা বিষয় কি? আমি জানি না তারা এটা উঠিয়ে নেওয়া পুষিয়ে নেওয়া করছে কিনা, কিন্তু বিএনপিরও যারা জেল খেটেছেন তারা বলেছেন যে আমাদের হয়তো 6 মাসের বেশি খাটতে হয় নাই, আমরা 6 মাস কেটেছি, আবার ধরা পড়ছে, আবার গেছে। কিন্তু হুম। এখন তো 2 বছর হয়ে যাচ্ছে, 1.5 বছর হয়ে যাচ্ছে এক একজনের ক্ষেত্রে। এখানে কোনো যখন চিহ্ন থাকছে না, তাহলে আইনের শাসন কিন্তু এখানে প্রশ্নের মুখোমুখি হচ্ছে। আপনি মামলা, আমার আমার বিরুদ্ধে তো 2টা মামলা আছে, মামলা তো চলবে মামলার মতো, কিন্তু হুম। আপনি তার যে জামিন পাওয়ার যে একটা অধিকার, সে অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে। এই বঞ্চনার দিকটা সরকার এবং আইন বিভাগ এবং মানবাধিকার সংগঠনগুলো জি। এখানে আমি মনে করি যে দৃষ্টিপাত করা উচিত, নতুবা নিশ্চয়ই। এই বদনামটা সরকারের উপরেই যাচ্ছে। সরকার যে ইচ্ছাকৃত করছে সেটাও আমার বিশ্বাস হচ্ছে না। আমার মনে হচ্ছে এখানে কোনো একটা চক্র, যে যেটা আগে বলছিলাম, যে এই চক্র যারা টাকা ইনকাম করার বিষয়ে জড়িত আছে, একটার পর একটা মামলা দেবে, টাকা নেবে এবং টাকা সরকার বেশি দিয়ে ইচ্ছাকৃত দেবে। না করলে, সরকার যদি ইচ্ছাকৃতভাবে নাও করে, সরকার ইচ্ছা করলেই তো এটা পরিবর্তন করতে পারে, তাই নয় কি অবশ্যই পারে, সরকার? সেটাই আমি হ্যাঁ। চাচ্ছি যে সরকার এই জায়গাটা নজর দিতে হবে, নতুবা জি। আইনের শাসন এখানে প্রশ্নবিদ্ধ হচ্ছে। জি, স্পষ্ট। আমি যারা মোস্তফা ফিরোজ, আপনার কাছে কয়েকটা প্রসঙ্গ আসলে চলে আসলো, এই যে হিরো বানানোর যে প্রক্রিয়াটার কথা বলা হচ্ছে, সেটি একটু ওখান থেকে আসি, তারপরে যদি সম্ভব হয় একটু এই যে জেলখানার প্রসঙ্গেও, মানে জেলখানাগুলোতে জায়গা নেই, রাজনীতি কর্মীরা তারা ভরে গেছে সব। আহ, ওসমান হাদিকে পাঠ্যসূচিতে আগামী বছরে 2028 শিক্ষাবর্ষের পাঠ্যক্রমে রাখা হচ্ছে তার বীরত্বগাথা। একটা প্রশ্ন উঠছে যে তিনি আসলে, তার বীরত্বগাথাটা কি? মানে তাকে আমরা বেশ তেজোদীপ্ত বক্তব্য, বেশ গালাগালি ইত্যাদি শুনতাম। খুব ভালো কবিতা আবৃত্তি করতেন, নজরুলের কবিতা আবৃত্তি করতে শোনা গেছে তাকে। মানে তাছাড়া মানে খুব বীরত্বগাথা কি আছে তার? এই প্রশ্ন তো আমারও। আমি এটা মনে করি যে এটা একেবারেই আহ ইউনূস সরকারের সময় যে এই ঘটনাটা ঘটছে, একটা দুর্বল সরকারের বিরুদ্ধে যারা মব তৈরি করতে পারছে তাদের জয় জয় করে। এটা সেই রকমই একটা অংশ, যার কারণে তাকে একেবারে সেই আহ, মানে বিদ্রোহী কবি নজরুল ইসলামের সমাধিতে পর্যন্ত তাকে সমাহিত করা হয়েছে। এটা চরম বাড়াবাড়ি। এইটার মানে নজরুলের মানে কি বলবো, মানে এটা তো একেবারে নখেরও যে যোগ্য না, তাকে এইভাবে সমাহিত করার মধ্য দিয়ে এটা কি মেসেজ দিল আমি এটা বুঝি না। এটা একটা হলো আহ সাম্প্রদায়িকতা, এক ধরনের জঙ্গিত্ব, এই রাজনীতিকে একটা স্বীকৃতি দেওয়া হলো। ওসমান হাদিকে ঘিরে যে উন্মাদনা, সেই উন্মাদনার মধ্য দিয়ে বাংলাদেশকে একটা অস্থিতিশীল করা, আর এক ধরনের ক্ষমতা দখলের একটা প্রক্রিয়া আহ মানে যারা চালু করতে চাইছিল এখানে সেটাকেই একটা স্বীকৃতি দেওয়া হলো ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার মতো।
সেই ওসমান হাদিকে পাঠ্যপুস্তকে নিয়ে আসা, তাহলে এইরকম অসংখ্য আহ, মানে মানুষকে নিয়ে আসতে হবে। তাছাড়া এটা কোনো যুক্তিসঙ্গত না। এইটার ব্যাপারে আহ, সরকারকে আরো চিন্তা ভাবনা করা উচিত। এবং এখানে যেহেতু কোনো মবের বিষয় নেই, সুতরাং আরো যুক্তিসঙ্গত ভাবে শিক্ষাবিদদের সাথে আলোচনা করে তাহলে সব মবের দল। বিষয় নাই, তাহলে আসলে কিসের বিষয় আছে জনাব মোস্তাফিজ? আমি মানে মব আমি নাই। আমি এটা বুঝতেছি না, এটা একটা এক ধরনের পপুলার, এটা মনে করতেছে যে ওসমান হাদির ব্যাপারটা কিছুটা স্বীকৃতি যদি না দেওয়া হয়, তাহলে হয়তো সরকারের আহ, জনপ্রিয়তাটা, গ্রহণযোগ্যতাটা প্রশ্নবিদ্ধ করবে। এটাও অনেকে হয়তো একটা রাজনীতি করবে তার প্রতিপক্ষ, যারা জামাত এবং অন্যান্য শক্তি, এই কারণে হয়তো এটাকে বিবেচনা করছে, কিন্তু কিন্তু এগুলো ধরেন বিভিন্ন এখানে একটা খুব মানে একটা প্রশ্ন জাগে যে ওসমান হাদির বিষয়ে তাকে, তার হত্যাকাণ্ড সেই বিষয়ে যে তদন্ত, সেখানে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিস্ফোরক মন্তব্য, একদম সেই দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি অভিযুক্ত করে বললেন, তারপরে তো কেউ কিছু বলল না। মানে এতই যদি উঠে গেল সব। মাহাত্ম্যপূর্ণ, এতই যদি ইমোশনাল জায়গা হয়ে থাকে, না সরকার বলল পরাজিত প্রার্থীর বক্তব্য, না জামাতে ইসলাম কোনো রকম টু শব্দ করলো এটা নিয়ে, বা এনসিপি টুকটাক বললেও সেটা নিয়ে তারা সরব হওয়া, মানে তখন যা দেখেছিলাম প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী সব একদম সেটাই, তাণ্ডব চালিয়ে সেই ভেঙে দাও, কিছুই হাদি হয়নি। মঞ্চটা কোথায় গেল? হাদি মঞ্চের এরা কারা? এরা তো আসলে তো ছিল জামাত শিবিরেরই কর্মীদের দ্বারা পরিচালিত একটা সংগঠন। এরা কেন সেই শাহবাগে জমায়েত হলো না? তারপরে হাদির সেই স্লোগান গুলো সামনে নিয়ে এসে কেন স্লোগানে সবাইকে উজ্জীবিত করলো না? এটাও আমার কাছে রহস্য মধ্যে রয়ে গেল। সেই জি। একটা বিতর্কিত অধ্যায়কে পাঠ্যপুস্তকে নিয়ে আসা, এইটা আর একটা বিতর্কের সূচনা করবে। এবং আবারও হয়তো মানে কালের প্রবাহে দেখা যাবে যে এই পাঠ্যপুস্তক সংশোধন করতে হচ্ছে। পুরো বিতর্কিত একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটাকে যত পাশে রাখা হবে ততই ভালো। বরং যেটা আপনি বললেন, এইটা আমি গুরুত্ব দেই, যে ওসমান হাদি হত্যার রহস্যটা উন্মোচন করা। কিন্তু আমি দেখছি না যে সাম্প্রতিক সময় এইটা নিয়ে খুব বেশি তোড়জোড় আছে, বা সংসদেও পর্যন্ত এই নিয়ে কোনো আলাপ আলোচনা গুলি আমি দেখছি না। বিরোধী দল মনে হচ্ছে যেন রুবিন ফারহানা কেন্দ্রিক। বিরোধী দল জামাত ইসলাম হওয়ার কথা, কিন্তু এখন মনে হচ্ছে যে না, বিরোধী দল হচ্ছে রুবিন ফারহানা। তো রুবিন ফারহানা কিছু স্বতন্ত্র সদস্যকে নিয়ে একটা দল করলে কিন্তু দেখা যাবে যে এটাই প্রধান বিরোধী হুম। দল হয়ে যাচ্ছে। তো সেটা কেন করছে না, এটা আবার প্রশ্ন। তো আসলে খুব রহস্যজনক। এরা কোনো কোনো পয়েন্টে দেখা যাচ্ছে সরকার এবং বিরোধী দল তারা একদম নিশ্চুপ থাকছে। হুম। তারা এটা নিয়ে সেগুলো আমরা নিয়ে অনেক কথা উত্তর বলেছি, করছে যেমন না। আপনি বাণিজ্য দেখেন চুক্তি, এই যে পুশিন, সেটা নিয়ে আমরা, পুশিন হ্যাঁ, যে জি জি, না মানে পুশিন বলছিলাম যেমন নিয়ে, বাণিজ্য চুক্তি আমরা এটা নিয়েও বাণিজ্য কথা বলেছি যে চুক্তির বাইরে এত ব্যাপারে কথা, পুশিন সংসদে চুপ। এখন সবচেয়ে দেখেন সীমান্ত এলাকা দিয়ে একটা যুদ্ধ পরিস্থিতি। ভারত একতরফা তার মতন করে লোক ঢুকাচ্ছে যেগুলি বাংলাদেশি, মানে যৌথভাবে যাচাই বাছাই কোনো স্কোপই নেই। এত বড় একটা চাপ, যেখানে প্রতিদিন দেখা যাচ্ছে বিভিন্ন পয়েন্টে বিজেপি এবং স্থানীয় জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হচ্ছে, এবং যে কোনো মুহূর্তে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে দিতে পারে। বিএসএফ হয়তো সাহস হচ্ছে না, অথবা বিএসএফ ধৈর্যের পরিচয় দিচ্ছে, কিন্তু বিজেপি কতক্ষণ পর্যন্ত এই সামাল দেবে এই এই পুশিন ঠেকানো নিয়ে? তো এই সমস্যাটা দিল্লিতে সমাধান হলো না, কিন্তু সংসদে তো আলোচনা হলো না। এরকম একটা জ্বলন্ত হুম। সমস্যা যদি অন্য কোনো দেশে হইতো, ভারতের লোকসভায় আলোচনা হইতো, কিন্তু আমাদের সংসদে আলোচনা হয় না কেন? বিরোধী দল কেন নিশ্চুপ থাকে? এটা আমি বুঝতে পারি না। আর সরকারি দল কেন, কি মানে তারাও কি করে, তারা তো দায়িত্বে আছে। মানে জনাব আনিস আলমগীর, আপনার কাছেও একটু আসি যে এই বিষয়গুলো কেন সংসদে সেভাবে গুরুত্ব পাচ্ছে না, আলোচনা হচ্ছে না? এগুলো তো অনেক গুরুত্বপূর্ণ বটেই। এবং আমি আপনার কাছে সেই জায়গাটাও একটু জানতে চাই, ভারত আসলে আপনার কাছে কি মনে হয় কি চাইছে? এই যে পুশিন করা, ডাক্তার জাহিদকে একটা ইস্যু ধরে তাকে অপমান করার যে জায়গাটা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে তিনি গেলেন, সেখানে আসলে কি আপনার কাছে মনে হয় কি বার্তা? কদিন আগে আমার আরেকটা প্ল্যাটফর্মে কথা হচ্ছিল প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সাবেক সভাপতি গৌতম লাহিড়ীর সাথে, তার কাছ থেকে আমি কিছু ধারণা নেবার চেষ্টা করছিলাম। আমি হয়তো প্রসঙ্গক্রমে বলবো, কিন্তু আপনার কি মনে হয় কি করতে চাইছে ভারত, বা কেন চাইছে? ভারত কি করতে চাচ্ছে সেটা তো সরকার সাথে যত সম্পর্ক উন্নয়ন একটা প্রচেষ্টা আছে, এবং
বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তাদের সাথে গভীর সম্পর্ক রাখছেন, কথা বলছেন, ভিজিট করছেন, উনি ভালো দিতে পারবেন। উনি তো সেটা দিচ্ছেন না। বিরোধী দল দীপু ভাই খুব ভালো করে বলেছেন যে বিরোধী দল এটা নিয়ে কোনো কথা বলে না কেন। বিরোধী দল আজকে ওই সে বক্তৃতা, মাঠের বক্তৃতা বলছে সীমান্তে সুড়সুড়ি দেওয়া হচ্ছে। এই সুড়সুড়ি দেওয়া নিয়ে উনি কিছু বলেছেন? বাংলাদেশে যদি নাগরিক কেউ থেকে থাকে বাইরে, বিদেশে বা ভারতে, তো তারা যদি বাংলাদেশকে সেই নাগরিকদের পাঠিয়ে দেয়, তাহলে সেই নাগরিকটা কি আমাদের না? আমাদের না, সেই পরীক্ষা করে আমরা নিয়ে আসবো। আর সেটা সীমান্ত দিয়ে ঠেলে দিবে কেন? সে তার যদি যথাযথ প্রতিবাদ করতে হবে যে আমার নাগরিক যদি থেকে থাকে তাহলে আমার নাগরিককে তুমি যথাযথভাবে পাঠাও। এইভাবে পাঠাবে কেন? তাহলে ভারত যদি তালিকা দেয়, তালিকাগুলো পরীক্ষা করে নেন, দ্রুততার সঙ্গে নিয়ে আসেন। কিন্তু পরিসংখ্যান বলতেছে যে প্রায় 2000-এর উপরে আহ, পাঠিয়েছে গত জানুয়ারি থেকে। এতগুলো যদি পাঠিয়েছে, এমন তার মধ্যে ভারতীয় শুভেন্দু নাগরিক হচ্ছে। অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি তো দাবি করছেন প্রায় 5,000, 4,880 এরকম একটা সংখ্যা পাঠিয়ে ফেলেছে ইতিমধ্যে, পাঠিয়ে তিনি ফেলেছেন, দাবি এটা করছেন। এটা তারা তাদের মতো করে চোরাগুপ্তা পাঠিয়ে দিয়েছে। কিন্তু বাংলাদেশ বিএসএফ বলতেছে যে তাদের, বিএসএফ না, বাংলাদেশ এটা কি বলেন, বিজিবি বলতেছে যে বিজেপি, হ্যাঁ। তাদেরকে 2000-এর উপরে সংখ্যায় পাঠিয়েছে। তো পরিসংখ্যান বাড়তেও পারে সাধারণ, এখন যেভাবে ঠেলাঠেলি হচ্ছে। তো এই ঠেলাঠেলির কেন চলবে? এটা তো হওয়া উচিত না। ভারতের সাথে রিলেশনের আমি আমি মনে করি না যে ইউনূস যেভাবে ধ্বংস করে গেছে সে সে পর্যায়ে থাকবে। এটা উত্তরণ হতে বাধ্য। ভারত নিজেও চায়, চায় বলেই হয়তো আপনি খেয়াল করবেন যে জাহিদুর রহমানকে যখন ঢুকতে দিল না, জাহিদুর রহমান এটা নিয়ে এত কথা বলছে, সরকার এত কথা বলছে, ভারত কিন্তু এটা কোনো কথাই বলে না। ভারত এটা কোনো জবাবই দেয় নাই। ভারত চাচ্ছে না যে তাদের সাথে বড় ধরনের কোনো হ্যাসেল তৈরি হোক এই বিষয়টা নিয়ে। এবং আমার মনে হয় বাংলাদেশ সরকারও চায় না যে ভারতের সঙ্গে বড় ধরনের কোনো গন্ডগোলের হ্যাঁ, মধ্যে যেতে, কিন্তু যেটা হ্যাসেল না চাইলেও জনাব আনিস আলমগীর, একদিকে তারা হ্যাসেল বড় ধরনের চাইছে না, আবার এই পরিস্থিতিগুলো তো তারা তৈরি করছে। মানে সবগুলো পরিস্থিতি তো তৈরি করা পরিস্থিতি। হ্যাঁ, তৈরি করা, সেটাও আপনার অভিযোগ আছে। কিন্তু কথা হচ্ছে যে তারাও তো বলতে পারে যে তোমরা আহ, এই এই তোমাদের নাগরিক। এখন আমাদের তরফ থেকে তো আমরা সেটা বলতে হবে যে আমাদের নাগরিক না, প্রমাণ দাও। সেই কথা আমরা দিচ্ছি না কেন? আমরা কেন কথা বলছি না? আমরা কেন ভারতকে এটা বলতে পারছি না যে এই জাহিদুর রহমানকে কেন পাঠিয়ে দিচ্ছে তার ব্যাখ্যা দাও? তাহলে তো বলছে না কেন? তারপর আমি 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 তো হাই শেখ কমিশনকে হাসিনা, তলব করা হয়েছিল। হ্যাঁ, তলব করেছে, কিন্তু রেজাল্টটা কি? সেটা কিছু কি না। বলছে? ভারত কেন ইয়ে করছে সেটা কি জানাইছেন আপনি আমারে? হুম। বাংলাদেশের ভারতীয় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কি মন্ত্রী কি জানিয়েছে কেন বাংলাদেশের একজন মন্ত্রীকে, মন্ত্রী মর্যাদার লোককে ওইখানে ঢুকতে দেয় নাই? সেটা তো এখনো জানাই নাই। তার মানে জনগণকে জানানোর আপনারা প্রয়োজন মনে করেন না। আপনারা এর আগে বলেছেন শেখ হাসিনা নতজানু পররাষ্ট্র মন্ত্রণা করে দিয়েছে, এখন শির দ্বারা পররাষ্ট্র মন্ত্রণালয় তাহলে কি করছে? সে জায়গায় প্রশ্ন আসবে। ভারতের সাথে আপনি বৃহত্তর অঙ্গিকে দেখলে, এখন আমি জানি না, বাংলাদেশের পররাষ্ট্র প্রধানমন্ত্রী তো শিগগির ইয়েতে যাচ্ছেন, আপনি জানেন নিশ্চয় সেটা, আহ চীনে। চীনে যাচ্ছেন। সেখানে নানা ধরনের চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। মোদি দাওয়াত দিয়েছিলেন যাতে উনি ভারতেও যান। তো ভারত কি উপেক্ষা করে এখানে যাওয়া হচ্ছে, সেটার মধ্যেও কোনো তথ্য আছে কিনা আমি জানি না। ভারত চেয়েছিল যে প্রথম সফরটা যাতে ভারতেই হয়। আর বাংলাদেশ তার নিজস্ব স্বার্থে, ইকোনমিক স্বার্থে, ভূআঞ্চলিক রাজনীতির স্বার্থে প্রথম সফর হিসাবে ভারতের আগে পাকিস্তান চায়না যাওয়ার কথা চিন্তা করেছে। তারও আগে মালয়েশিয়া যাচ্ছেন। মালয়েশিয়া একটা চুক্তি মানে আমাদের শ্রমিকদের একটা বড় হাব, সেকেন্ড হাব বলতে হবে, সেটা সেটা আমাদের দরকার। তারা আমাদের শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে। সেই দিক থেকে আমরা সেখানে যাচ্ছি। চীনের সঙ্গে আমাদের বিনিয়োগের কথা আছে, 8-10 বিলিয়ন যদি আমরা এখান থেকে বিনিয়োগ আনতে পারি, তাহলে সরকার ভালোভাবে এখানে চলতে পারবে, বড় বড় কিছু প্রজেক্ট নিতে পারবে। তো সবকিছু মিলিয়ে, এবং চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন জরুরি হয়ে গেছে। আজকেও আপনি দেখতেছেন কিনা জানি না যে ন্যাটোভুক্ত দেশগুলোর হুম। রাষ্ট্রদূতরা আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করেছেন, এবং সে হাউকাউ করছেন যে তাদের অন্তর একটা সুর আছে এখানে, যে তাদের সেই সুরটা হচ্ছে আমরা যাতে চীন থেকে অস্ত্র না কিনি। তো আমরা যদি চীন থেকে সস্তায় অস্ত্র কিনবো, সেটাই তো স্বাভাবিক। চীনের থেকে কিছু কিনে আমাদের বিমান বাহিনীতে যুক্ত হবে। পাকিস্তান থেকেও আনার কথা শুনছি। তো কিন্তু সেই জিনিসগুলো আমরা যদি আমেরিকা থেকে আনতে যাই, যে সময় সাপেক্ষ ব্যাপার এবং অর্থ ব্যাপার,
সেটা তো আমেরিকা দিতে পারবে না। এখন আমেরিকান রাষ্ট্রদূত তো দেখা করেছেন, তাদের সুর হচ্ছে যে চায়নার সাথে সম্পর্ক কি, কোথায় যাচ্ছে, এটা এটা চায়না ভিজিটের আগে একযোগে এসে, আজ শনিবার আনইউজুয়াল, এটা কিন্তু শনিবারে কিন্তু অফিস খোলা না, এমন একটা দিনে তারা সম্মিলিতভাবে এসে আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করে এটা জানতে চাচ্ছে, এবং বাংলাদেশ যাতে হুম, চীনের সাথে ওইভাবে না ভিড়ে যায় সে একটা হুম, প্রচেষ্টা আছে, ভারতের তরফ থেকেও থাকতে পারে সেটা। তো জি। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন আমাদের অপরিহার্য। ভারতকে উপেক্ষা করে আমরা কিছু করতে পারছি না। ভারতের সঙ্গে জি। সম্পর্ক খারাপ করারও প্রয়োজন আমি আছে, আসলে সেখানেও সরকারও ভাবে একটু, না। জি, হুম। সেখানেও আমি একটু এই পার্সোনালি মনে আপনার করি না। আপনার এই প্রসঙ্গটা থেকে আমি একটু আসতে চাই যে মানে ভারতের সাথে কূটনীতিটা কি আমাদের যথাযথ হচ্ছে কিনা, মুস্তফা ফিরোজ, আপনারও কি মনে হয় যে আহ, হচ্ছে না। ধরুন এই যে চীনে যাচ্ছেন প্রথমে, মানে মানে ভারতের আগে চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বা হুম। তার আগে আমি যে বলছিলাম যে গৌতম লাহিড়ীর সাথে আমার যে কথা হচ্ছিল, তিনি বলছিলেন, যিনি আসলে প্রতিনিয়ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের খোঁজ খবর রাখেন বা তাদের সাথে কথা বলেন, তাদেরকে প্রশ্ন করেন, তিনি বলছিলেন যে ব্যাপারগুলো এরকম যে এই পুশিন বা ডক্টর জাহিদকে কেন এরকম অপমান অপদস্থ করা হলো, এগুলো আসলে একটা চাপে রাখার কৌশল ভারতের। সেটি মানে বাংলাদেশে পাকিস্তানি গোয়েন্দাদের আনাগোনা বেশি বা পাকিস্তানের সাথে হৃদ্যতা বেশি, এই যে ভারতকে উপেক্ষা করে চীনে যাচ্ছেন, আম, এই এই বিষয়গুলোকে তারা আমলে নিচ্ছে এবং এটার কারণে অন্যান্য জায়গা থেকে চাপগুলো আসছে, এবং বাংলাদেশকে এখন তারা বন্ধুত্বের নজরের বাইরে তারা আসলে নিরাপত্তার নজরে দেখছে, কড়াকড়ি ভাবে দেখছে বাংলাদেশের ব্যাপারটা। এরকম একটা এটা বিশ্লেষণ আমি আমার শুনতে পাচ্ছিলাম। এটাতে দ্বিমত করার কারণ নাই। যে কথাগুলো আছে সেটা তো চলমান আছে, এবং সেটা যে বর্তমান সরকার আমলে শুরু হয়েছে তা না, সেটা তো ইউনূসের আমল থেকে শুরু হয়েছে, এবং বর্তমান সরকার হচ্ছে যে তার বোঝা নিচ্ছে, ইউনূসের অপকর্মের বোঝা নিচ্ছে। যে সম্পর্কটা যেভাবে ডেভেলপ করার কথা ছিল সেটা দ্রুত গতিতে হচ্ছে না। দ্রুত গতিতে না হওয়ার কারণ হচ্ছে যে পাকিস্তানের সাথে দরম মরম, ভারত সেন্সিটিভলি দেখে পাকিস্তানকে। পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন মানে হচ্ছে ভারতের সাথে সম্পর্ক ডিটেরিয়রেট করা, এবং এটা নতুন না, সেটা আগে থেকেই ভারত এত কর্তৃত্ববাদী। হুম, ভারত বাংলা শেখ হাসিনার আমল পুরোটাই চেয়েছিল যে পাকিস্তানের সাথে বাংলাদেশের যাতে সম্পর্ক একেবারেই না থাকে, কিন্তু বাংলাদেশ যথাযথ পলিসি নিয়েছে, বাংলাদেশ সবার সাথে সুসম্পর্ক রাখবে, পাকিস্তানের সাথে কেন রাখবে না? পাকিস্তানের সাথে সম্পর্ক যেটা অবনতি হয়েছে সেটাকে অবশ্যই সেটাকে উন্নয়ন করতে হবে, হুম, কিন্তু এই উন্নয়ন যাতে ভারতের কনসার্ন না হয় সেটা আবার দেখতে হবে। এমন এমন জি, ইস্যুস তাদের মধ্যে নিশ্চয় আছে, আমি অত ডিটেলস তো বলতে পারবো না, সেগুলো তো খেয়াল রাখা, যেগুলো ভারতের কনসার্ন আছে সেই সেই জায়গাগুলো অ্যাভয়েড করা। আমাদের সম্পর্ক হুম, থাকবে, কিন্তু জি, আমরা যাতে প্রতিপক্ষ না হয়ে যায় সেটা খেয়াল করতে হবে। জি, অনেক ধন্যবাদ। আমি জনাব মোস্তফা ফিরোজ আপনার কাছ থেকে একটু এই ব্যাখ্যাটা শুনতে চাই। না, আমি একেবারে আরেকটা ভারতের। আমি আরেকটা বিষয়ে দীপু ভাইকে, আপনি যেটা বলেছিলেন, আমি দীপু ভাই কথাটা আহ, আমার মনে হয় যে দীপু ভাই কাভার করেননি, যে হাদির যে বিষয়টা টেক্সটে আসছে কেন। হুম। আপনি প্রশ্ন করেছিলেন আমরা একটু ভারতের ইস্যুটা মুক্তামণি। শেষ করে জনাব আনিস আলমগীর এটা নিয়ে তাহলে আমি আরেকবার একটু আপনার কাছে জিজ্ঞাসা করবো। হুম। আমি একটু ভারতের মানে কূটনীতিটা মোস্তফা ফিরোজের কাছে শুনে নিই। আহ, হুম। জি, দেখেন, এই যে ভারতের আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে সহায়ক পরিবেশ হলে অবশ্যই প্রধানমন্ত্রী ভারত সফর করবেন। এই যে হুম, সহায়ক পরিবেশটা, এটা কে জি, তৈরি করবে? এটা তো ভারতই তৈরি করবে, তাই না? ভারত তো অলরেডি অনেকগুলো আহ, যে স্থলপথে বাণিজ্যের সুবিধাটা এটা বন্ধ করছে, এখনো ভিসা সহজ করেনি। তারপরে যে যেটা হলো সর্বশেষ কুশিন, হুম, তারপরে ডাক্তার জাহেদের ঘটনা, একের পর এক ঘটনা এগুলি ঘটাতে থাকবে। তারপরে সফরটা যে করবে, কি করবে? আপনি দিল্লিতে তো কুশিন বিষয়টা আলোচনায় আসলো, সমাধান হলো। তারা বললো যে না, তাদের আইনই আছে, তারা এইভাবে বহিষ্কার করবে। তো এটা এটা হইতে পারে একটা আইন? আপনি অবৈধ বা যদি কোনো বিদেশি থাকে, আপনি আইন অনুযায়ী আপনি আদালতে তুলবেন, আপনার কারাগারে নেবেন। আপনি ঠেলে হুম। পাঠাচ্ছেন, আপনি কি ঠেলে পাঠানোর আগে এই তালিকাটা কি বাংলাদেশের কাছে দিচ্ছেন যে আজকে এই 13 জন এই সীমান্ত দিয়ে যাবে, এবং এরা হচ্ছে বাংলাদেশের অমুক অমুক জায়গা? তখন বাংলাদেশ বলবে যে না, ঠিক আছে, এটা হ্যাঁ আমাদের কিনা। তারা যে মানে তারা নাকি পর্যবেক্ষণ 5 করবে। বছর আগে 2,500-এর উপরে বা 2,800 জনের মতো একটা তালিকা দিয়েছিল, সেই যাচাই বাছাই প্রক্রিয়াই এখনো শেষ হয় নাই। তাহলে আপনি ওইটাকে চাপ দেন। তাহলে বলেন বাংলাদেশকে যে আমাদের এটা একটা সময়সীমা হবে। দিল্লিতে বৈঠকে তো সেটাও নিশ্চয়ই, হইতে নিশ্চয়ই। পারতো যে হুম, 2 সপ্তাহ বা 1 সপ্তাহের মধ্যে এটা নিষ্পত্তি করতে হবে, এই মর্মে একটা চাপ দিতে পারতো। এই আলোচনায় তো গেল না, তারা তারা হুম, জোর করে ঠেলে পাঠাচ্ছে। আপনি চিন্তা করেন তো, এই যে আচরণটা বাংলাদেশের সাথে করছে তারা, সেই আচরণটা চীন, নেপাল, অন্য কোনো দেশের সাথে করতে পারবে? করতে পারবে না।
তো এই ধরনের অবস্থার মধ্যে তারেক বা রহমান তার যেভাবে পুত্র, বাংলাদেশিদের সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হতে হয়, আর কারোর সাথে তো এইরকম ঘটনা ঘটে হ্যাঁ নাই। জি জি জি, সেটি যখন অবশ্যই। সুসম্পর্ক, চরম সুসম্পর্ক শেখ হাসিনা হ্যাঁ আমলে তখনও করেছে তারা। হুম। হ্যাঁ, এবং হাসিনা আমলে তো এগুলি তো যায় আসে না। বাংলাদেশের ওই সময় যদি প্রতিদিন 50-100 জন যদি মারতো, তো এটা বলতো যে এটা নিরাপত্তার কারণে, চোরাচালানের কারণে, এটা আমাদের এখনো তো তাই বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এখন এক্সাক্ট তাই, একই রকম কথা রাইট, সে বলেছেন। কথা বলছে, হুম। রাইট, একই একই সত্য কথা। তো এইরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে মানে তারেক রহমান ভারতে গেলে কি হবে, মানে কি নিয়ে আসবে, ফিরবে কি? ধরেন এই যে চীনে যাচ্ছে, চীনে যে একটা রেজাল্ট আসবে যে 3টা চুক্তি এবং 12টা এমওইউ, তার মধ্যে বড় বড় মেগা প্রজেক্ট থাকবে। মালয়েশিয়ায় যাচ্ছে, সেখান থেকে কিছু আর্ন করার ব্যাপার আছে, যে লেবার মার্কেটটা যদি মানে খুলতে পারে। কিন্তু ভারতের কাছে আমরা কি পাবো? কোনো একটা দানা পানা, একটা দানাও তো তারা দিতে চায় না। তো এই অবস্থায়, এইরকম অবরুদ্ধ অবস্থায় আহ এরকম মানসিকতা, এটা শেখ হাসিনার আমলও যে শেখ হাসিনা কোনো কিছু পেয়েছে তাও না, হুম। শুধু দিয়েই গেছে, বলছে তো শেখ কিন্তু হাসিনা ধরেন জনাব সেটা। মোস্তফিরোজ, একটা একটা বাংলায় একটা কথা প্রচলিত আছে না, ভিক্ষা চাই না মা কুকুর সামলা। তো ধরেন আমরা যখন ভারত দিয়ে চার মানে তিন দিকে বেষ্টিত, যখন নানান রকম ভাবে তারা চাপ প্রয়োগ করতে পারে আমাদেরকে, তখন আসলে মানে আমরা হয়তো দানা পাবো না, কিন্তু আমাদের ওই যে কূটনীতির জায়গায় এমন কিছু কি মানে করার আছে বা করা দরকার কিনা, যাতে তারা আসলে কুকুর আমাদের উপর লেলিয়ে না দেয় বা আমাদের কুকুর সামলানোর কাজে ব্যস্ত সেই থাকতে না কথাটা হয়। তো বলছে, কারণ এই যে ডাক্তার জাহেদের ঘটনাটা নিয়ে আরো সম্পর্কের অবনতি হইতে পারতো, পুশিন নিয়ে আরো অবনতি ঘটাতে পারতো বাংলাদেশ। বাংলাদেশ তো বরং মেনে নিচ্ছে, বরং ওই যে যেটা বললেন সালাদিন আহমেদ তো বলছেন যে এটা মানে নিরাপত্তা, চোরাচালান, এটা হুম হুম অনেকটা সেই আওয়ামী লীগের সুরটা তো তার মুখে ফুটে উঠলো। তো হুম। আর কি করবে? এর এর থেকে এখনো পর্যন্ত ভিসাটা পর্যন্ত সহজ করা হলো না, অথচ পররাষ্ট্রমন্ত্রী কিন্তু গেছেন, আনুষ্ঠানিক সেখানে বৈঠক করছে, কথা দিল যে চালু করবে, কিন্তু চালু হয় না। আপনি চিন্তা করেন তো, আমাদের মেডিকেলের যারা চিকিৎসার জন্য যেত, তাদের এখন কি অবস্থা? মানে থাইল্যান্ডের এত চাপ পড়ছে, থাইল্যান্ড পর্যন্ত ভিসা বন্ধ করে দিচ্ছে। চীনে যে চিকিৎসা করে আসা, এটা কি সম্ভব? তাহলে হুম আপনি হুম। এই যে মেডিকেল প্রার্থীরা পর্যন্ত যেতে পারছেন এখন, এমন একটা অবস্থা। তো এইটা দিয়ে তো আপনি এই সফর করায় লাভটা কি? প্রথম তারেক রহমান গেলে কি হইতো? কিছুই হইতো না, ওই একই এগুলো চালু করা যেত, অবস্থা। মানে যদি ধরেন প্রথম তারেক রহমান গেলে যেগুলো বন্ধ হচ্ছে, যে সম্পর্কগুলোকে খারাপ করে ফেলা হয়েছে, সেগুলোকে উন্নয়ন করার সুযোগ হতো, বা না, সেগুলো সেটা থেকে তো আগের থেকে তো সেটা নিয়ে একটা মানে কি বলে, দুই দেশের মধ্যে বোঝাপড়া হইতে হবে, কি কি হুম হইতে পারে, নিশ্চয়ই। তার উপর ভিত্তি করে না সে যাবে ওখানে, যে কি আবেদন করে, নিবেদন করে আদায় করার ব্যাপার, এটা তো একটা সফরের আগে কূটনৈতিক পর্যায়ে আলাপ আলোচনা হয়, তখন ঠিক হয় যে ঠিক আছে, উনি যাওয়ার পর এই ঘোষণা আসবে, কিন্তু তার তো কোনো লক্ষণ আমরা দেখি নাই। বরং এই যে চীনে লক্ষণ আমরা দেখছি না, কমা সেদিন গেল। ধরেন এই প্রসঙ্গটাতে গৌতম লাহিড়ী আমাকে বলছিলেন যে যৌথ কমিটির বৈঠক হবার কথা, অনেকগুলো পেন্ডিং, দুই দুই দেশের মানে যৌথ কমিটির বৈঠক অনেকগুলো ইস্যুতে হবার কথা। একটা হলো সীমান্ত ইস্যুতে বা দুই সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে, কিন্তু বাকিগুলোতে বাংলাদেশ নাকি শিডিউল দিচ্ছে না। মানে এটা, এগুলো যদি বৈঠকটা হয়, অনেক কিছু নাকি উন্নয়ন হওয়া সম্ভব। আমি বলেছিলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কারোর সাথে কথা বললাম, নিশ্চয়ই এই প্রসঙ্গে কথা বলবো। মানে সেখানে কি বাংলাদেশ কোথাও মানে কম করছে বলে মনে হয়? আপনার না কাছে না, কি মনে আমার হয়? আমার মনে হয় না যে বাংলাদেশ এই ডক্টর ইউনূসের মতন ওই সময় যে ইগো ধরে থাকা, সেরকম অবস্থানে নেই বাংলাদেশ। এখানে বাংলাদেশ ভারতকে আগায় আসতে হবে, এবং সেই ব্যাপারে বলতে হবে যে আমরা এইগুলি কনসিডার করতে চাই। আমরা বাংলাদেশের জবাবের অপেক্ষায় আছে। গৌতম লাহিড়ী কোথা থেকে, উনি কি কোনো কূটনীতিক নাকি যে উনি হুম হুম একটা বলে ফেললেন? হুম ভারতের হুম। কোনো কূটনীতিক কি বলছেন যে আমরা মনে করি যে হ্যাঁ, পুশিন একটা সমস্যা, এটা যৌথ হুম। আলোচনা হওয়া উচিত, সীমান্ত মানে হত্যার ব্যাপারে এটা উচিত না, যেদিন কথা তো দিল্লিতে। এখানেই যে কূটনীতিকরা কিছু বলেনি না কেন, ধরেন এই প্রসঙ্গে কোনো কিছু বললেন না, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে জবাব চাইলেন, কিন্তু জবাব পর্যন্ত এখনো পর্যন্ত না, তাদের কোনো হ্যাঁ, ব্রিফিং এও বলছেন তারা না। নিশ্চিত ওই থাকে। ধরেন ওই যে হাদি হত্যাকাণ্ডের বিষয়টা যখন মমতা বললেন, আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই বিষয়ে কেন তারা বলছেন না। যখন এই প্রসঙ্গটা তাদেরকে জিজ্ঞাসা করা হলো রণধীর জয়সওয়ালকে, তিনি বললেন তিনি শোনেনি না এই ঘটনা, তিনি নাকি শোনেনি। মানে বাংলাদেশ প্রসঙ্গটা এভাবে করে সবকিছুতে এড়িয়ে যাচ্ছে মনে যেন হয়। এক্স্যাক্টলি, মানে এটা এটা খুব দুঃখজনক। এটা তারা বারবার বলছিল যে রাজনৈতিক সরকার আসলে সব ঠিক হয়ে যাবে। ঠিক হওয়া করার জন্য সেই লক্ষণ কোথায়? হ্যাঁ, এটা ঠিক, জয়শঙ্কর আসলেন, সেটা তো আহ, একটা হুম অন্য প্রেক্ষাপটে আসলেন।
তারপরে তাদের পার্লামেন্টারি স্পিকার আসলেন শুধু শপথ অনুষ্ঠানে, এই পর্যন্তই তো। আর বেশি তো কোনো দৌড়ঝাঁপ দেখি না। সবচেয়ে বড় কথা বলেন, এই যে পুশিন নিয়ে এবং এই ডাক্তার জাহেদের ঘটনা নিয়ে ভারতের কূটনীতি দূরের কথা, আপনি আনন্দবাজার পত্রিকাতেও কোনো রিপোর্ট দেখবেন না। অথচ 23শে জুন আওয়ামী লীগ কর্মসূচি যাতে করতে না পারে সে ব্যাপারে পুলিশের সতর্কতা, এটা নিয়ে বিশাল তাদের একটা যে বাংলাদেশের জন্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত যে দল, সেই দলের কর্মসূচি করতে দিচ্ছে না, এটা নিয়ে তাদের হাহাকার। কিন্তু কিন্তু এই যে ধরেন পুশিন নিয়ে সীমান্তে যে মানবতা লঙ্ঘিত হচ্ছে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বিবৃতি দিচ্ছে, জাতিসংঘ বলতেছে যে দুই দেশের আলোচনা করা উচিত এটা নিয়ে, কিন্তু ভারতের কোনো রেসপন্স নাই। বড় তাদের দেশ দেশের মানবাধিকার কর্মীরাও ভারত বলছে, তাদের দেশের মানবাধিকার কর্মীরাও এটা সমালোচনা করছে, যেটা পুশিন এটার জি মানবাধিকার বিরোধী, তাদের দেশের মানবাধিকার কর্মীরাও করছেন। যাও, কিন্তু আর একটা প্রসঙ্গ, যে জ্বালানি সংকট যখন আমাদের দেশে, তখন রাশিয়ার তেল কিন্তু ভারতের মধ্য দিয়ে এসেছিল। মানে এটি একটা মানে ভালো নজির কিনা? মানে হ্যাঁ, কিছুই অবশ্যই ভালো হচ্ছে না, নজির দানা এটা, পাচ্ছি না বলছিলেন, তো তাই নিঃসন্দেহে বললাম। এটা ভালো। এবং তখন তো মনে হচ্ছিল যে এটা দিয়ে হয়তো কূটনীতির অনেক মানে বন্ধ দরজাটা খুলবে, কিন্তু সেটা তো ওইটুকুর মধ্যেই জি, সীমাবদ্ধ হলো, আর তো জি। কিছু এগুলো না। অনেক ধন্যবাদ মোস্তফা ফিরোজ। আমি আনিস আলমগীর, আপনার কাছে এই প্রসঙ্গটা একটু আছে, আপনি এটা দিয়ে একটু সামারি করে যদি শেষ করেন, সাথে সাথে আপনি হাদিকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা নিয়েও একটু বলতে চাচ্ছিলেন, সেটা দিয়ে শুনে শেষ করবো। জি, সামারিটা কোনটা করবো বলছিলেন? জি, আমি এই যে ভারতের সাথে যেই মানে প্রসঙ্গটা যেদিকে যাচ্ছে, হুম। যেরকম হবার কথা ছিল, সুসম্পর্ক, সম্পর্ক উন্নয়ন, একদম পররাষ্ট্রমন্ত্রী চলে আসলেন, প্রথম মোদি অভিনন্দন জানালেন, আমন্ত্রণের জন্য মানে বাংলাদেশ প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন ভারত সফরের জন্য, সর্বপ্রথম আমন্ত্রণ জানালেন, মানে অনেকগুলো জেস্চার, খুব আনুষ্ঠানিক জেস্চার দেখা গেছে, কিন্তু কাজে খুব আমি একটা দেখছেন কিনা? জি, হ্যাঁ, কাজে খুব একটা দেখছি না, সেটার জন্য দিহুয়া যেভাবে বলছেন যে কেন এগুলো আটকে আছে, তাহলে যাবে কেন? আমি যে আটকে আছে, আপনিও যেটা বললেন আটকে আছে বলেই যাব। আমরা এগুলো সম্পর্ক স্বাভাবিক করতে চাই। আমরা ভারতকে এই মেসেজ দিতে চাই যে এটা ইউনূসের সরকার না। ইউনূস যে সমস্ত অপকর্ম শাসন করে গিয়েছে এবং অপপ্রচার করে গিয়েছে, সেগুলো বন্ধ। ইউনূস প্রধান অপপ্রচার হচ্ছে যে ভারত আমাদের সবকিছু নিয়ে যাচ্ছে, ইন্ডিয়াকে ইন্ডিয়ার আমরা হয়ে গেছি, প্রদেশ হয়ে গেছি, শেখ হাসিনা সব দিয়ে দিয়েছে। তো সব হুম, যখন এখন শেখ হাসিনা যেগুলো দিয়ে গেছে বলতেছে, ভারত যখন বন্ধ করে দিয়েছে তখন আউগাউ করার কি আছে? তাহলে ভারত তো দেখিয়ে দিয়েছে যে আর সব দিয়ে দেয় নাই, এবং এখানে সুসম্পর্ক ছিল, এবং শুধু একতরফা হয় নাই, দুই তরফাই হয়েছে। তো ভারত, আপনি ভারতকে যে যে সমস্ত সুবিধা শেখ হাসিনা দিয়ে গেছে, ইউনূস কি তার একটা বন্ধ করেছে? একটা চুক্তি বন্ধ করেছে? তো কিছুই তো করে নাই। তার মানে সে একটা ভারত জিকির একটা রাজনীতি করেছে, এখানকার কিছু জিহাদি গোষ্ঠীকে একটা উস্কিয়ে দিয়েছে। এছাড়া তো দুই প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করে সে আর কোনো কিছুই করতে পারে নাই। এখন সাধারণ ভিসা পাইতে কষ্ট হচ্ছে, চিকিৎসার জন্য যেতে কষ্ট হচ্ছে, বাংলাদেশের মাল এই এক্সপোর্ট করার জন্য তাদের বন্দর ব্যবহার করতে অসুবিধা হচ্ছে। সবকিছু তো তৈরি করা আছে, হুম, পুশিনের ঝামেলা একটা তৈরি হয়েছে। সবকিছুতে যত কিছু আছে, আমি মনে করি যে দুই দেশের সম্পর্ক উন্নয়ন হবে দুই শীর্ষ নেতা বসলে। হুম, ভারতের মোদির সঙ্গে যদি আমাদের তারেক রহমানের একটা বৈঠক হয়, ভালো, আমি মনে করি সেটাকে ওয়েলকাম করবো, এবং যত শীঘ্র হওয়া উচিত সেটা করব। ভারত ছেড়ে আগে চীন যাচ্ছে, সেটাও আমি সমর্থন করি। কারণ চীন আমাদের জন্য ইন্টারন্যাশনাল এরিনায়, চীন আমাদের বন্ধু হিসাবে পরীক্ষিত। চীন সুপার পাওয়ার, চীনের জাতিসংঘ ব্যাটো পাওয়ার আছে। সব দিক থেকে চীন বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। বাংলাদেশের আহ প্রতিরক্ষা খাতে বড় অংশ চীনের আহ অবদান বলবো না, চীনের সাথে সম্পর্ক যুক্ত। তো সবকিছু মিলে চীন যে ভারতের আগে যদি চীনে যায়, মহাভারত অসত কিছু হচ্ছে না, ভালোই হচ্ছে, এবং সেটা দেশের জন্য ভালো হচ্ছে। কিন্তু আমরা ভারতকে নিচে উপেক্ষা করব না, ভারতের ভিজিটটা হবে, এবং আমাদের যে কনসার্ন গুলো আছে সেগুলো আমরা তুলে ধরবো এখানে। কে বেশি বড় কে ছোট, এগুলো এই মেন্টালিটি বেরোতে হবে, এবং যে ইনুস যে হোস্টাইলিটি সম্পর্ক তৈরি করে গিয়েছিল সেটাতে সরে আসতে হবে, দরকার হলে সরি বলতে হবে। কারণ জি, এই ছাড়া আমরা আমরা তো ভালো কিছু দেখি না। আর হাদির ব্যাপারে আপনি যেটা বলতেছিলেন, হাদিকে জাতীয় বীর হিসাবে প্রতিষ্ঠা করার জন্য জামাত একটা প্রচেষ্টা চালাচ্ছে, এটা তাদের একটা 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 সুদূর প্রসারী প্যাকেজ। সেই প্যাকেজ কারণ হচ্ছে যে তারা তাদের যে বীর যেগুলো ছিল, গোলাম আজম, নিজামী, মুজাহিদি, আরো যারা যারা ছিলেন, কামরুজ্জামান, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল বা কারাদণ্ড ভোগ করেছিল, দেলোয়ার হোসেন সাঈদী সহ, তাদেরকে তো জাতীয়
টেক্সট বুকে তো তাদের তাদের কিছু থাকার কথা না, তাদের তো কিছু দিতে পারবে না। এখানে জাহানারা ইমামের আসে, বাংলাদেশের আরো প্রগতিশীল অনেক সেক্টরের অনেক লোকের জীবনী আসছে, তারপর বঙ্গবন্ধু জীবনী আসে। তারপর এইগুলোকে প্রতিরোধ করার জন্য তাদের জামাতের তো একটা কিছু লাগবে। জামাত তাই এখানে কল্পিত বীর বানিয়েছে হাদিকে, যার কোনো অবদান নাই, কিছুই নাই, যার কি আছে সেটাই যাতে কিছু জানে না, এবং সমগ্র মানুষ এটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে যে ধরনের একটা ডিসিশন নিয়েছে। জামাতের এই এই চক্রান্তে সরকার পা দিয়েছে। সরকার যদি হাদির বিষয়ে কিছু টেক্সট বুকে দিতে হয়, আমাদের সন্তানরা যদি এটা পড়তে হয়, তাহলে হাদির কি অবদান সেটা আগে জাতিকে জানাতে হবে। ওই টেক্সট বুকে কি থাকবে সেটা জাতির সামনে আগে দিতে হবে।